পুলিশ ফাইল। আমি আর পারছি না মা, আর কত যুদ্ধ করব? আমার অতীতের একটা ভুল আমার শেষ করে দিল। ও আমায় স্বাভাবিকভাবে বাঁচতে দেবে না, আমায় তাড়া করে বেড়াবে। আমার ভালোভাবে বাঁচার সমস্ত রাস্তাও বন্ধ করে দিয়েছে এবং দিয়ে যাচ্ছে। আমি জানি ওকে আমি এড়াতে পারবো না, আর ওর কথা মেনে নেওয়াও আমার পক্ষে সম্ভব নয়। যখনই আমি সুখের চাবি খুঁজে পাই, ওর তালাটাই বদলে দেয়। বাঁচার আর কোনো উপায় দেখতে পাচ্ছি না, সুতরাং আই কুইট। এই অক্টোবর মাসে ইন্দোর শহরে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন জনপ্রিয় টিভি তারকা রিশতা কাপুর। গত কয়েক বছর ধরে মুম্বাইয়ের কয়েকটি সিরিয়ালে সুনামের সঙ্গে কাজ করছিলেন তিনি, জনপ্রিয়তা পেয়েছিলেন। শোনা যায় যে আর কয়েক মাসের মধ্যে তার বিয়ে হবারও কথা ছিল এক এনআরআই ডেন্টিস্টের সঙ্গে। তাহলে কেন কেন আত্মহননের পথ বেছে নিতে হলো এই তারকাকে? তার ঘর থেকে পাওয়া যায় তার ডায়েরিতে লেখা 5 পাতার একটি সুইসাইড নোট, যা হাতে পেয়েই তদন্তে নামে পুলিশ। কিন্তু কি লেখা ছিল সেখানে? কাকে দায়ী করেছিলেন রিশতা? আসুন দেখা যাক। তবে তার জন্য আমাদের পিছিয়ে যেতে হবে বেশ কয়েকটা বছর, রিশতার বাবা মায়ের বাড়ি ইন্দোরে। সবার আগে বলুন রিস্তা ম্যাডাম, মুম্বাই থেকে এখানে এসে আপনার কেমন লাগছে? বাবা মায়ের সাথে যেরকম লাগে, রিল্যাক্সিং। আপনি গত কয়েক বছরে বড় বড় কাজ করেছেন মুম্বাইয়ে, 3টে খুব সফল টিভি সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্র করেছেন। এখন সারা দেশ আপনাকে চেনে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? দু এক জায়গায় কথা চলছে, কিছুদিনের মধ্যে একটা নতুন কাজও শুরু হতে চলেছে। বলতে পারেন আপাতত এখন বিশ্রাম নিচ্ছি, ব্যাটারি রিচার্জ করছি। তারপর তো কাজ শুরু হলে দম ফেলারও ফুরসত পাবো না। তা তো ঠিকই। আপনার আসন্ন প্রজেক্ট নিয়ে কিছু বলবেন? অ্যাকচুয়ালি এখন কিছু বলতে পারবো না, তবে কাজ শুরু হলে নিশ্চয়ই জানতে পারবেন। শুধু একটা কথাই বলতে পারি, আগের প্রজেক্টগুলোর মতোই এটাও একটা বড় প্রজেক্ট হবে। তাহলে এখন কি শুধু বিশ্রাম নিয়েই দিন কাটাচ্ছেন? মোটামুটিভাবে। তবে জানেন তো, আমি কিন্তু ফিটনেস ফ্রিক, অথচ খেতে ভালোবাসি। সুতরাং আর যাই হোক, জিম করাটা কিন্তু চলছে, ওটা আমি বন্ধ করি না। এই ব্যাপারে আমি কিন্তু খুব সিরিয়াস। ঘাড়ে ক্র্যাম্প লেগে যেতে পারে ম্যাডাম। এই এক্সারসাইজগুলো করার সময় ঘাড় সোজা রেখে করতে হবে, না হলে ক্র্যাম্প লেগে যেতে পারে। আপনি কি ট্রেনার? না, আমি খুবই সাধারণ একজন, ট্রেনারও নই, সেলিব্রিটি নই, তবে ভুক্তভোগী। তবে আপনি তো সেলিব্রিটি, আর এই জিমে অনেকেরই ঘাড়ের ক্র্যাম্পের কারণ কিন্তু আপনি। আপনার লাগেনি তো? তাহলেই হলো। না না ম্যাডাম, আমার লাগবে না, কারণ আমার দেখার হলে আমি সোজাসুজি দেখি, আর চোখে নয়। বাই দ্য ওয়ে, আমি বিকাশ। আলাপ করার পদ্ধতিটা কিন্তু ভালো এবং এফেক্টিভ। গুড ডে ম্যাডাম রিশতা।
লিখেছে রিস্তা বেটি, মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি তাদের প্রিয় অভিনেত্রীকে ছেড়ে কেমন আছে। ভীষণ কান্নাকাটি করছে। আমার অভাবে সমস্ত মুম্বাই ইন্ডাস্ট্রি তো বন্ধ হবার মুখে। হলে হবে, তাও বেটি তুই কিন্তু তোর বাবাকে ছেড়ে কোথাও যাবি না। ডোন্ট বি ক্রুল পাপা। তোমার বাড়িতে এমন একজনকে তোমরা আটকে রাখতে পারো না? আমি তো সারা জগতের। অবভিয়াসলি মেয়ের পিঠ চুলকানো হলো? তোমরা পারো বটে, এমন ভাব করছো ও যেন তোমার মেয়ে নয়, একেবারে মাধুরী দীক্ষিত। হোয়াই নট। আচ্ছা তুমি বলো তো, আমার বেটি মাধুরী দীক্ষিতের থেকে কম কিসে? আচ্ছা ওর সম্পর্কে কাগজে কত কি লেখা হয় তুমি পড়োনি? আচ্ছা তুমি তো সেদিন দেখলে একজন সাংবাদিক এসেছিল আমাদের বাড়ির লনে, ওর ইন্টারভিউ নিয়ে গেল। তবে আসলে কি জানিস বেটি, এ সব হলো জেলাসি, মানে হিংসে। বই গেছে আমার তোমার মেয়েকে হিংসে করতে। কেন মা, আমি কি তোমারও মেয়ে নই, শুধু পাপারই মেয়ে? আচ্ছা তুমি বলো তো, তুমি যখন ওই রাস্তায় বেরো তখন কি রাস্তার লোক তোমাকে রিস্তার মা বলে ডাকে না? হ্যাঁ, সেটাই তো দুঃখ, আমার মা বলে কেউ ডাকে না, বরং সবাই আমাকে রিস্তার ভাই বলেই ডাকে। তবে যাই বলো, তাতে আমার পপুলারিটিটাও বেশ বেড়ে গেছে। তবে তবে বল, আসলে কি জানিস রিস্তা বেটি, সত্যি কথা বলতে কি, উই আর অল প্রাউড অফ ইউ। ঠিক আছে আমি দেখছি, আপনারা এক্সারসাইজ করুন। সেই ক্র্যাম্প লাগিয়ে ফেললেন তো, ঘাট সোজা রাখুন, আমি ছাড়িয়ে দিচ্ছি। না মানে এতদিন ধরে জিম করছি কিন্তু কোনোদিনও। হয় সবারই হয়। এতদিন বাকি সবার হয়েছে, আজ আপনার হলো। ছাড়বে, আস্তে আস্তে ছাড়বে। একটু মাসাজ করতে দিন। ঘাড় লাগাবেন না, সোজা রাখুন। ঠিক আছে, এবার ছাড়ুন, সবাই দেখছে। আগে বলুন, ক্র্যাম্প ছেড়েছে? না, তবে একটু বেটার। তাহলে আর একটু লাগবে। আরে দেখুক, দেখতে দিন। তারা তো আমার ভাগ্যের কথা ভেবে হিংসে করছে। করুক, করতে দিন। আস্তে আস্তে ছাড়ছে। ঠিক হয়েছে? থ্যাংক ইউ সো মাচ। এখানে নয়, কফি খেতে খেতে। একদম ফর্মুলা অনুযায়ী? আপনি তো মেথডিক্যাল দেখতে হবে। মেথডিক্যাল একেবারেই নয়, তবে অপরচুনিস্ট বলতে পারে। না এখন কদিন ইন্দোরেই থাকবো। হ্যাঁ, কাজ থাকলে তো ফিরবো। কি বললেন? অ্যাড শুট? না অ্যাড শুট করবো না। হ্যাঁ করতাম, যদি ওরা এখানে এসে করতো। সরি, এই একটা অ্যাড শুটের জন্য আমি মুম্বাই ফিরতে পারবো না। বললাম না বাবা মায়ের কাছে এসেছি। হ্যাঁ, প্রপার কোনো কাজ থাকলে, মানে যে প্রজেক্ট নিয়ে কথা হচ্ছিল বা নতুন কোনো মুভির কাজ থাকলে বলবেন, অবশ্যই যাব। হ্যাঁ, আই উইল লেট ইউ নো। রাখছি। হ্যাঁ, ভালো থাকবেন। কি রে, কাজটা ছেড়ে দিলি তুই? ধুর, একটা অ্যাড শুটের কাজ, তার জন্য মুম্বাই যাওয়ার কোনো মানেই হয় না। আর তাছাড়া কতদিন পর এলাম বলো তো? তবে জানো তো, সিরিয়াল, অ্যাড শুট অনেক তো হলো, এবার ভাবছি মুভিতে ট্রাই করব। শুটিং তো অনেক হলো, এবার নিজেকেও তো সেটেল হতে হবে, বিয়ে করতে হবে। আচ্ছা দেখো মা, এখন কিন্তু আমি বিয়ের কথা কোনো ভাবছি না। এখন আমি ঘুরবো ফিরবো,
তাছাড়া আমার কেরিয়ার রয়েছে না, আর বাবাও তো এমনিতে ব্যবসার জন্য বাইরে বাইরে থাকে, আর আমার সেই মুম্বাইতে একঘেয়ে জীবন। তাই তো আমি তোমাদের কাছে চলে এলাম অনেক আদর খাবো বলে। আসলে কি জানো তো মা, ইন্দোরকে আমার যেন হঠাৎ করে খুব ভালো লাগতে শুরু করেছে। বিকাশ, এই অল্প কদিনেই আমরা কতটা কাছাকাছি এসে গেলাম। সত্যি আমার না বিশ্বাসই হচ্ছে না। আমারও না। তোমার কি বিশ্বাস হচ্ছে না? তোমার মতন একজন সুন্দরী, বুদ্ধিমতী, তার উপরে সেলিব্রিটি আমার মতো একটা সাধারণ ছেলের প্রেমে কি করে পড়তে পারে? তুমি মোটেই সাধারণ নও, তুমি আমার চোখ দিয়ে দেখো, তুমি খুব স্পেশাল। আর আমি মোটেই সেলিব্রিটি নই, সামান্য অ্যাক্ট্রেস। আর যদি হতামও, সেলিব্রিটিরা কি মানুষ না? আমিও সাধারণ মেয়ে, আমিও ভালোবাসা পেতে চাই, ভালোবাসতে চাই। তোমার এই গুণটাই না তোমাকে বাকি সবার থেকে আলাদা করেছে। তুমি যতই উপরে ওঠো না কেন, এরকম মাটির কাছাকাছি থেকো। আমি সব সময় তোমার কাছে আছি, যেখানেই যাই না কেন মনটা সব সময় তোমার কাছেই পড়ে থাকবে। মানে তুমি চলে যাচ্ছ নাকি? যেতে তো হবেই গো, 1 মাস হয়ে গেছে, নতুন কাজ শুরু হচ্ছে, আর মুম্বাই থেকেও বারবার ফোন করছে। মন খারাপ করো না প্লিজ, আমি ফাঁক পেলেই চলে আসবো। আর তুমিও না হয় সুযোগ পেলে চলে এসো মুম্বাইতে। আমি মুম্বাইতে হ্যাঁ গেলে তো চিনতেই পারবে না। তাই? আর যদি চিনতে না পারি তাহলে নয় এইভাবে চিনিয়ে দেবো। সত্যি শালা তোর গ্যালি আছে। শালা আমরা দূর থেকে দেখি, তুই তুলে নিলি। বাহ উস্তাদ বাহ। হ্যাঁ, আসলে ওকে আমার অনেক দিন থেকে পছন্দ ছিল, তাই তো জিমে দেখেই ছক করে নিলি। ওই আগের মতো, আগেরগুলো তো সাধারণ ছিল, আর এটা তো সেলিব্রিটি। ও যতই স্টার হোক, আদতে তো মেয়ে, সুতরাং যাক, তোর মুকুটে একটা নতুন পালক যুক্ত হলো। তবে ওসব কথা কিছু জানে না তো? মানে আমি কি বলছি তুই বুঝতে পারছিস তো? পাগল নাকি? হ্যাঁ, বুঝতে পারলে কাছে ঘেঁষতে দিত। তবে রিস্ক ছিল, খুব সাবধানে খেলতে হয়েছে। জিও উস্তাদ জিও। তবে রিস্তা ওখানে, তুই এখানে, ও তো মুম্বাই গেছে বেশ কয়েকদিন হয়ে গেল। আবার আসবে কবে? খুব শিগগিরই আসবে না, নতুন সিরিয়াল শুরু হয়েছে। দেখি, ভাবছি বাড়িতে ম্যানেজ করে আমি কটা দিন মুম্বাই কাটিয়ে আসি। যাক, সেই ভালো হবে বুঝছিস। মানে ও ওখানে ও একা, তুইও একা, একদম রাস্তা ক্লিয়ার, পরিষ্কার, মানে জমবে ভালো। যাও যাও বস, অল দি বেস্ট বস। চল এবার বেরোতে হবে।
কাম ইন। রতন ভাই, শর্টটা রেডি তো? যদি না হয় তাহলে ডায়লগগুলো আরেকবার পড়াও তো। ডায়লগ তো একটাই, আই লাভ ইউ। বিকাশ, তুমি কই আসছো একবার জানাওনি তো? আই লাভ ইউ, আই লাভ ইউ। জানালে কি সারপ্রাইজটা হতো? আসলে তোমায় খুব মিস করছিলাম। খুব ভালো করেছো, আমিও তোমায় খুব মিস করছিলাম। কি করবো বলো, কাজের তো একটু চাপ আছে। যাকে ওসব, তুমি এসো, বসো বসো বসো, এসো। কি খাবে বলো? আপাতত চুপ, ইস, চুমু খেলে কি পেট ভরবে নাকি? কাজ চালিয়ে নাও। এই না না, এডিরা এক্ষুনি এসে পড়বে। আমি জাস্ট টাচ আপটা কমপ্লিট করে নিই, একটু পরেই আমাকে শর্টে ডাকবে। প্লিজ লক্ষ্মীটি, ঠিক আছে, রাগ ঠিক করো আছে। না। তুমি তোমার কাজ করে নাও, আমি ওয়েট করছি। থ্যাংক ইউ সোনা। চলো ডার্লিং, আমাদের সিনগুলো সেরেই আজ না গুছিয়ে প্রেম করব, চুটিয়ে প্রেম করব। ধুর, তুমি তো প্রেম করতেই জানো না। বড় দুঃখ দিলে ডার্লিং। এতদিন ধরে প্রেম করছি, সারা দেশ দেখছে, আর তুমি এখন বলছো আমি। ফাজলামি রাখো তো, তুমি কি কখনো সিরিয়াস হবে না? তাহলে বলছো একবার সিরিয়াসলি প্রেম করে দেখবো? হ্যাঁ, ও তোমার গেস্ট, সরি আমি খেয়াল করিনি। আলাপ করিয়ে দিই। মানিশ আমার অত্যন্ত ফাজিল হিরো, আর বিকাশ আমার বয়ফ্রেন্ড। ও, তাহলে আপনি হচ্ছেন সেই যার জন্য রিস্তা লাখো লাখো পুরুষের হৃদয় ভঙ্গ করেছে। নাইস টু মিট ইউ। সো ইউ আর দ্য লাকি ওয়ান। লাকি তো বটে। লাকি তো আমরা দুজনেই। শুধু আমি নই, হায় হায় হায়, কত আশায় ছিলাম। ফ্ল্যাটিংটা আজকাল বেশি করছো না? বউকে বলবো নাকি? সে বলতে পারো, তোমাদের মেয়েদের তো বরের নিন্দা করলেই হয়। জানেন বিকাশ, ওদের দুজনের কথার মধ্যে মেন টপিক কি জানেন? আমার নিন্দা। আমার নিন্দাও নিশ্চয়ই করে। Not yet. এই জন্যই তো আপনি লাকি। তাহলে আমি চললাম, আপনার কথা বলুন। কাবাব থাক, হাড্ডি যাক। বাই বাই। তুমি ওর কথায় কিছু মনে করো না তো, ও একটা জোকার। কি হলো, কি ভাবছো? না, তেমন কিছু না। তাহলে কেমন কিছু? আচ্ছা, মনীষকে তুমি কতদিন চেনো? ভগবান, তুমি এখন ওর কথা ভাবছো? ওকে পাত্তা দিও না, ও একটা জোকার, সবার পেছনে লেগে বেড়ায়, ফাজলামি করে। খুব এনজয়েবল কোম্পানি মনে হচ্ছে। প্লিজ বিকাশ, আর যাই হোক, নট মানিশ। কেন, আর অনেকেই আছে নাকি? বিকাশ, আরে ও সিরিয়াস? তুমি আমায় সন্দেহ করছো? না না, সন্দেহ কেন করব? আসলে তুমি সেলিব্রিটি, যে লাইনে আছো তাই। প্রফেশন বিকাশ, লাইন নয়। আর যা বলতে চাইছো খোলাখুলি বলো। না না, আমি সেরকম কিছু বলতে চাইছি না। আসলে আসলে তুমি তো সেলিব্রিটি, তোমার অনেক ফ্যান, আর সবাই হ্যান্ডসাম, তাই। আমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছি, এতে যদি বিশ্বাস না থাকে তাহলে তো আর। বিশ্বাস করার কারণ থাকলে বিশ্বাস থাকবে। তাছাড়া যাকে এই আলোচনা থাক, আমারই ভুল হয়েছে না জানি তোমার শুটিংয়ে চলে আসে। না আসলে হয়তো। এইভাবে টক মিষ্টি মিলিয়ে চলছিল বিকাশ আর রিস্তার সম্পর্ক। তবে ধীরে ধীরে মিষ্টির থেকে টকের পরিমাণটাই বাড়ছিল। তার কারণ মূলত বিকাশের এই ঈর্ষা কাতরতা। রিস্তা আস্তে আস্তে বিরক্ত হতে শুরু করেছিল। এইভাবেই সময় এগিয়ে চলছিল, কিন্তু এরপর এমন কিছু একটা ঘটলো যাতে ওদের সম্পর্কের সমীকরণটাই বদলে গেল। কি দেখাবো। রিস্তা তখন বেশ কিছুদিন বাদে কাজ থেকে ছোট্ট একটা ছুটি নিয়ে বাড়ি এসেছে। ও কি রে,
সব খাবার তো তোর পড়েই রয়েছে, এরকম করলে কিন্তু। ও মা, আর কত খাবো? রাক্ষস নাকি আমি? আমি কি তোকে রাক্ষসের মতো খেতে বলেছি? কিন্তু তুই তো পাখির মতো খাচ্ছিস। সেই জন্যই তো ঠিক আছি না। এরপর এমন ফুলে যাব, তারপর মা মাসিরও রোল জুটবে না। তাতে অসুবিধে কি আছে? তখন আমি তোর বিয়ে দিয়ে দেবো। তোর মায়ের কথা একদম শুনবি না, বুঝলি? বিয়ের জন্য কত খরচা জানিস? তোমার মুখে কি কিছু আটকায় না? যাকে যাকে। এই শোন না, তুই বিকাশকে চিনিস? আমাকে তো আগে কোনোদিন বলিসনি। তোদের তো আজকে একসঙ্গে ওই গাড়িতে দেখলাম। বিকাশকে তুমি কি ভেবেছেন? আরে আমি কেন চিনবো না? ওর বাবা তো আমাদের সঙ্গে ব্যবসা করে, বড্ড দিলদার লোক জানিস। ওই বিকাশের বিয়েতে যা খাইয়েছিল না, এখনো মুখে লেগে আছে। আরে তুই তো তখন ওই মুম্বাইতে। বিকাশের বিয়ে হয়ে গেছে? কবে? সে তো অনেকদিন আগেকার কথা, বেশ কয়েক বছর হয়ে গেল। ওদের তো একটা 4-5 বছরের ছেলেও আছে। সবাই কি তোর মতো নাকি? কি বলছো তোমরা? বিয়ে, বাচ্চা, তার মানে পুরো সময়টাই তো। সত্যি তুমি এত বড় স্টার, অথচ কি হ্যাম্বল। তুমি নিজে এসে আলাপ করলে? আরে দূর দূর, স্টারটার কিছু না। আমিও একজন তোমাদের মতো, শুধু টিভিতে কাজ করি, এই যা। বিকাশ কিন্তু জিমে আমায় খুব হেল্প করে। বিকাশের বাবা মা অবশ্য বলতো যে তুমি তাদের চেনা। ওই কী সব ব্যবসার সূত্রে তোমার বাবাকে ওরা চেনে, আর তোমাকেও। আমি তো ভেবেছিলাম। ছাড়ো তো। আর বিকাশ, ও বলেনি মাঝে মধ্যে ওর সাথে আমার জিমে দেখা হয়? ওকে ছাড়ো তো, একেবারে নিরস প্রকৃতির লোক। ওকে বললে কি বলবে জানো? বলবে, হ্যাঁ দেখেছি তো, তাতে কি হয়েছে? কিন্তু কিন্তু আমি জানো তো তোমার সব কটা সিরিয়াল দেখি, তোমাকে আমার খুব ভালো লাগে। আরে আমি তো তোমারই ফ্যান খুব। এসে গেছে বিকাশ। এসো বিকাশ, তোমার কথাই তো হচ্ছিল। তুমি মানে এখানে? তুমি কি ভেবেছিলে তুমি আমায় ডাকবে না বলে আমি আসতে পারবো না তোমার বাড়ি? আর যেখানে বিশেষ করে আঙ্কেল আর পাপা ভালো বন্ধু। দেখো আমি কিরকম ঠিক চিনে বাড়ি চলে এলাম। না মানে আসলে। আচ্ছা ছুপা রুস্তম তো তুমি? জিমে তো কই বলনি তোমার এত সুন্দর একটা বউ আছে। রেবতীর সঙ্গে পরিচয় না হলে জানতেই পারতাম না যে ও এক কত মিষ্টি একটা মেয়ে। দূর, ওর কথা ছাড়ো তো, ও একটা কাঠখোট্টা মানুষ। এখন আমরা বন্ধু, ও বাদ। বুঝেছো মশাই? ইস, এরকম বলো না রেবতী। ওর মুখটা দেখো, আমাদের দুজনকে একসাথে দেখে কেমন শুকিয়ে গেছে। দোহাই রিস্তা, আর বলো না। এতগুলো বছর ধরে তো ওর মুখটাই দেখছি। তাহলে তোমার জন্য একটা বয়ফ্রেন্ড ঠিক করে দেই, কি বলো? হ্যাঁ, সেটাই বাকি রয়ে গেছে। এ মা, তুমি এতক্ষণ এসেছো, তোমাকে কিচ্ছু খেতে দেওয়া হয়নি। ছি 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 ছি। তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। না মানে শোনো রিস্তা, ব্যাপারটা ঠিক সেরকম নয়। আমি তোমাকে বুঝিয়ে বলছি। চুপ, একদম চুপ। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। আমার সাথে পরিচয় হওয়ার আগে থেকেই তুমি বিবাহিত ছিলে, আর সেটা তুমি আমাকে চেপে গেছো। ভেবেছিলে দুদিকেই যদি ফুর্তি করা যায় তাহলে মন্দ কি, তাই না? না মানে তুমি যা ভাবছো তা নয়। আমি বলতে চাইছিলাম যে তোমাকে। চুপ, আর একদম কথা বলবে না। এবার আমি যা বলবো তুমি তাই শুনবে। আমি চাইলে রেবতীকে সব বলে দিতে পারতাম, কিন্তু ও একটা ভালো মনের মেয়ে, ও কষ্ট পাবে বলে আমি বলিনি। আর ওর তো কোনো দোষ নেই। আমি কিছুদিন পর মুম্বাই চলে যাব। তুমি আমার সঙ্গে ফোনে বা সামনাসামনি যোগাযোগ করার চেষ্টা করবে না। আমাদের মধ্যে যা হয়েছিল তুমি ভুলে যাও, আমিও ভুলে যাব। মানে আমি বলছি কি, তুমি যদি আর কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করো না, আমি কিন্তু রেবতীকে সব বলতে বাধ্য হব। প্লিজ রিস্তা, আমার কথাটা তো একবার শুনবে প্লিজ।
আমি তোমার কোনো কথা শুনবো না বিকাশ। তুমি আমায় ঠকিয়েছো। তোমাকে এখানে আসতে বারণ করেছিলাম না? এমনকি ফোন করতেও বারণ করেছিলাম। আমার কথাটা একবার শোনো। তুমি এখান থেকে যাবে নাকি আমি বিল্ডিং এর সিকিউরিটি রাখবো? তুমি আমার কথাটা একবার শোনো, তারপর আমি চলে যাব, প্লিজ। ঠিক আছে, 2 মিনিট টাইম দিলাম। যা বলার তাড়াতাড়ি বলো। আমি তোমায় ঠকাতে চাইনি রিস্তা। হ্যাঁ, এটা ঠিক, আমাদের আলাপের সময় আমি বিবাহিত ছিলাম, কিন্তু বিশ্বাস করো আমার বিবাহিত জীবন কখনোই সুখের হয়নি। স্রেফ পরিবারের কারণে আমি বিয়েটা টেনে নিয়ে যাচ্ছিলাম। তোমার সঙ্গে আলাপ হওয়ার পরেই আমি সত্যিকারের আনন্দ খুঁজে পেয়েছি। জানি আমার তোমাকে সব কিছু বলে দেওয়া উচিত ছিল, কিন্তু তোমায় হারাবার ভয়ে আমি কিছু বলতে পারিনি। আই এম সরি। আর কিছু বলবে? তুমি যদি আমায় একটু ক্ষমা করতে পারো তাহলে তাহলে কি? তাহলে আমরা আমাদের সম্পর্কটা আবার আগের মতো চালিয়ে নিয়ে যেতে পারি। তোমার মিস্ট্রেস হয়ে? ছি ছি ছি, এ কথা বলছো কেন? তুমি আমার... আসলে গাল ভরা অনেক শব্দই বলা যায়, আসলে ব্যাপারটা তাই। এবার আমি বলি তুমি শোনো। তুমি আমায় মিথ্যা কথা বলেছো। আমি তোমার সম্বন্ধে সব খবর নিয়েছি। সেদিন রেবতীর সঙ্গে আমার অনেকক্ষণ কথা হয়েছিল। রেবতী খুব ভালো মানুষ, কিন্তু তুমি নও। এর আগেও তোমার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল। আমি প্রথম নই, বোধহয় শেষও নই। না না, এ তুমি কি... 2 মিনিট হয়ে গেছে, এবার এসো। গুড বাই। দেখো রিস্তা, শোনো না, দেখো ভালো থাকতে গেলে যে বিয়ে করতে হবে এর তো কোনো মানে নেই না। তুমি থাকো না এখানে, থাকো, কাজ করো। আমি যখনই সময় পাবো চলে আসবো তোমার এখানে, সময় কাটাবো। তুমি যখন ফিরবে তখনও আসবো। বিয়ে থাকারে কি হবে? আমি দেখলাম কোনো লাভ নেই, এক গাদা টেনশন ছাড়া। তোমায় আমি যত দেখছি তত অবাক হচ্ছি। কতটা নির্লজ্জ হলে। এই, গেট আউট, গেট আউট। যাও বললে কি আর যাবো? তুমি আমারই থাকবে। আমি কিন্তু রেবতীকে সব বলে দেবো। বলতেই পারো, কোনো লাভ হবে না। রেবতী সেটাই বিশ্বাস করবে যেটা আমি বলবো, আর ওকে যা বলার আমি বলে দিয়েছি। সুতরাং তুমি যাবে না, আমি সিকিউরিটি রাখবো। সিকিউরিটি তোমায় বাঁচাতে পারবে না, তোমায় আমার কাছে আসতেই হবে। আর তুমি কারো হতে পারবে না, আমি কারো হতে দেব না। বিশ্বাস হচ্ছে না? মিলিয়ে নিও। আমি আসছি, এরপর আমি আর আসবো না। তুমি আমায় ডাকবে। আসি। হ্যালো রেবতী, কেমন আছো? ভালো। কি বলবে বলো। শোনো, আমি যেই কথাটা বলবো সেটা শুনে তুমি হয়তো আঘাত পাবে, কিন্তু তোমাকে জানানো ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। কথাটা বিকাশকে নিয়ে। তুমি কি মুম্বাই গিয়েও বিকাশের পিছন ছাড়বে না? আমি? কি বলছো তুমি? তুমি কিচ্ছু জানো না। শোনো, আমি সব জানি। বিকাশ আমায় সব বলেছে। আমি ভাবতেও পারিনি যে সামনে এত মিষ্টি মিষ্টি ব্যবহার করে সে আসলে একটা নষ্ট চরিত্রের মেয়ে মানুষ। আমি নষ্ট চরিত্রের? তোমার স্বামী কি? সে তো সব... একদম মিথ্যা কথা বলবে না। বিকাশ একটা সহজ সরল মানুষ, আর তাকে পেয়ে তুমি আমার সংসার ভাঙতে গিয়েছিলে। তুমি তো জানতে ও বিবাহিত। তুমি তো সেদিন নিজেও বলেছিলে। দোহাই রিস্তা, মুম্বাই গিয়ে তুমি অনেক পুরুষ মানুষ পেয়ে যাবে। পেয়েও যাচ্ছ নিশ্চয়ই। এবার আমার বরটাকে একটু রেহাই দাও। শোনো রেবতী, আমার কথাটা একবার শোনো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আর তোমার সঙ্গে কোনো কথাও বলতে চাই না। তুমি আমার সংসার ভাঙার চেষ্টা করেছিলে, কিন্তু পারোনি। তোমার নিজেরও যেন কোনো সংসার না হয়। হ্যালো, হ্যালো রেবতী। বিকাশের বিশ্বাসঘাতকতায় রিস্তা কষ্ট পেলেও সে আস্তে আস্তে সামলে নিয়েছিল কাজে নিজেকে ডুবিয়ে দিয়ে। তার আর একটা খারাপ লাগার জায়গা ছিল যে রেবতীর তাকে বিশ্বাস না করা। যাই হোক, সময় তো আর থেমে থাকে না, সেটা চলতেই থাকে। আর হ্যাঁ, এর মধ্যে বিকাশ বেশ কয়েকবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু কোনো লাভ হয়নি। বিকাশ এখন রিস্তার কাছে অতীত, আর তার কাছে বর্তমান ছিল তার কাজ, তার বন্ধুরা এবং নিলয়, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যার সঙ্গে রিস্তার ঘনিষ্ঠতা দিন দিন বাড়ছিল। রিস্তা তাকে ভালোবেসে ফেলেছিল, আর নিলয়ও তাকে ভালোবাসতে শুরু করেছিল।
ওরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল এবং যেটা নিয়ে ওরা দুজনেই খুব খুশি ছিল। তাহলে তুই আলটিমেটলি সেটেল করতে যাচ্ছিস? খুব ভালো খবর। কবে মিট করছি সেই দুর্ভাগাকে? এক থাপ্পড় মারবো। দুর্ভাগা? আরে আমায় বিয়ে করলে কপাল ফিরে যাবে রে। আচ্ছা, সে নয় বুঝলাম, কিন্তু তোর যে এই শয়ে শয়ে এত আশিক, তাদের কি হবে? হাত পা ছড়িয়ে কান্নাকাটি করবে আর কি। এই ফাজলামি রাখতো। তুই বল না, তুই খুশি হয়েছিস তো? খুব খুশি হয়েছি, বিশ্বাস কর। তুই যে সব পুরনো ভুলে গিয়ে আবার নতুন করে। রিস্তা, তোমার সাথে একটু দরকারি কথা ছিল। আরে তুমি এখানে? তুই যার সাথে আলাপ করতে চাইছিলিস, নিলয়। আর নিলয় এই মনীষ, আমার খুব পুরনো বন্ধু। নাইস টু মিট ইউ। সেম টু ইউ। তোমার সাথে দরকারি কথা ছিল, একটু প্রাইভেট। অফকোর্স অফকোর্স, আমি আমার পাশের ঘরে আছি, আপনার কথা বলুন। বাই দ্য ওয়ে, কংগ্রেচুলেশন। কি হয়েছে নিলয়? তোমার কাছে আর একটু অনেস্টি আশা করেছিলাম। অনেস্টি মানে তুমি কি বলতে চাইছো? আমি কি তোমায় কোনো তুমি আমার কাছে অনেক কথা চেপে গেছো। আমি সিক্রেটস পছন্দ করি না। সিক্রেটস? কিন্তু আমি তো কোনো বিকাশকে বিকাশ বিকাশ আমি তো তোমার ওর কথা বলেছিলাম, আমার এক্স। দেখো, তোমাদের কতটা সম্পর্ক ছিল, কি কি করেছিলে সেটা তোমাদের ব্যাপার। একজন ম্যারিড লোকের সঙ্গে সম্পর্কে ছিলে, সেটা আমি ঠিক অনেস্ট রিলেশনশিপ বলবো না। এটাতে আমার কি দোষ ছিল বলো? আমি কি দোষ করেছি? আমি তোমায় সব খুলে বললেই। খুলে বলা উচিত ছিল আগেই, আমি জিজ্ঞেস করার আগেই, এই ভিডিও ছবিগুলো পাওয়ার আগেই। সেটা যখন বলনি। ছবি ভিডিও? কিসের ভিডিও? তোমার আর বিকাশের খুব ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও, যা আমার ফোনেই আছে। দেখতে চাও? না। যাক, তুমি অস্বীকার করছো না। আজ আমার ফোনে ভিডিওগুলো পাঠানো হয়েছে। বিকাশ নামের লোকটা পাঠিয়েছে, ফোনও করেছিল, কথা বললো, তোমার সম্বন্ধে অনেক কথাই বললো। ও আর ও স্ত্রী রেবতী। রেবতী? রেবতীও? নিলয় তুমি শোনো, তুমি অন্যের কথা শুনে তুমি আমাকে। কথার সঙ্গে প্রমাণও আছে রিস্তা, আমি এই ভিডিওগুলো প্রমাণ হিসাবে ধরছি। যাকে আই এম সরি, আমি কিন্তু বিয়েটা ক্যান্সেল করছি। কারণ বিয়ের পর যদি এই ভিডিওগুলো ছড়িয়ে যায় তাহলে আমার সম্মান। আমি আসি, তুমি ভালো থেকো। সরি এগেন। छोड़ उसको, একটা টারপোক। আরে ভয় পেয়ে গেছে। তুই ছাড়া ওর কাছে ওর ওই ফালতু সম্মান বড় হয়ে গেল। কিছুই না বলে কত কিছু বলে দিল। নিলয় নিলয় যে এমন বলবে। আর বিকাশ, ওই বেটাকে একবার হাতে পেলে। ওই তো সব করাচ্ছে। ও আমার ওপর নজর রেখেছিল। যেই খবর পেয়েছে আমরা বিয়ে করছি, তখনই ও আমায় বলেছিল আমায় কিছুতেই সুখে থাকতে দেবে না, বিয়েও করতে দেবে না। ও আমায় বলেছিল এটা। নিজে তো বউ বাচ্চা নিয়ে দিব্যি ইন্দোরে সুখে আছে, আর তোকে এখানে। আমি ওকে ফোন করেছিলাম। ও আমার এত বড় ক্ষতিটা। তুমি এত নীচ? হ্যাঁ, কবে এসব ভিডিও তুলেছিলে বলো? বলো কবে তুলেছিলে? আমার এত বড় ক্ষতি করতে তোমার একটু বাদলো না? তুমি আমাকে আমার মতো ছেড়ে দিচ্ছ না কেন? কি ক্ষতি করেছি আমি তোমার? বলো বিকাশ, আমি তোমার কি ক্ষতি করেছি? কি শয়তান। এনিওয়ে, তুই তুই শোন শোন রিস্তা, তুই মন দিয়ে কাজটা করে যা। কদিন একটু চুপচাপ থাক। দেখ, একটা সময় ও তোকে ফলো করা ছেড়ে দেবে। কতদিন আর এসব নিয়ে থাকবে? আমি বলছি জাস্ট একটু ধৈর্য ধর। দেখ, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কাঁদিস না রিস্তা, প্লিজ কাঁদিস না। দেখ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব, আমি বলছি। কুল ডাউন রিস্তা, কুল ডাউন। ভুল ভুল ভেবেছিল মনীষ, আর হয়তো রিস্তাও। এই ঘটনার পর রিস্তার মন ভেঙে যায়, কাজ থেকে তার মন উঠে যায়, তার কাজও কমে আসতে থাকে। সে মাঝে মাঝেই তার বাড়ি ইন্দোরে গিয়ে থাকতে শুরু করে।
তার বাড়ির লোক এসবের বিন্দু বিসর্গও জানতো না, আর জানাবার উপায়ও ছিল না রিস্তার। বাড়ির লোক তার বিয়ের চেষ্টা করতে থাকে, কিন্তু রিস্তার কোনো সাড়া পায় না। আর ঠিক এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার সঙ্গে আলাপ হয় এক এনআরআই ডেন্টিস্ট সুদেবের সঙ্গে। আস্তে আস্তে এই আলাপ ঘনিষ্ঠতার দিকে যায়। শেষ পর্যন্ত ওরা ঠিক করে বিয়ে করবে। বাড়িতে জানালে তারা সানন্দে মেনে নেয়। বিয়ের দিন ঠিক হয় ডিসেম্বরে। না না মানিশ, এখন আর আসছি না, একেবারে দিওয়ালির পর মুম্বাই ফিরবো। আরে মার্কেটিং করার আছে তো না, দেখা হবে দেখা হবে। সুদেবও আসছে বোধহয়, আর যদি না আসতে পারে বিয়েতে দেখে নিবি। হ্যাঁ, এই ডিসেম্বরেই তো বিয়ে, তখন যদি না আসিস না মার খাবি কিন্তু। আশায় বুক বেঁধেছিল রিস্তা, এবার তার জীবনে নিশ্চয়ই খুশি আসবে, সত্যিকারের খুশি। কিন্তু এর কিছুদিন পর একটা ফোন পায় রিস্তা। না না, এ তুমি কি বলছো সুদেব? বিকাশ তোমাকেও ফোন করেছিল? আমি তো তোমায় ওর ব্যাপারে সব বলেছিলাম, ও আমার এক্স। ও তোমায় ভিডিওগুলো পাঠিয়েছে? আমি সত্যিই জানি না ওই ভিডিওগুলো কখন তুলেছিল। এখন আমি কি করব বলো তো? তুমিই বলো আমি কি করব? হুমকি তো দেবেই দেবেই ও হুমকি, কিন্তু না 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 না, ওগুলো পাবলিক করবে না, কারণ ও ভালো করেই জানে যদিও পাবলিক করে তাহলে আমরা লিগ্যাল অ্যাকশন নিতে পারবো। রিস্ক? কিসের রিস্ক? না না, তুমি বিয়ে ক্যান্সেল করো না, সামনের সপ্তাহে আমরা অ্যানাউন্স করব। হ্যাঁ, করবো না? তুমি ভেবে দেখেছো একবার? আমার কি দোষ বলো তো? আমি কি করেছি? আমার দোষটা কোথায়? সবাইকে আমি কি বলবো তুমি বলে দাও। বলো বলো, কি বলবো আমি সবাইকে? ইউ মাস্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার বললে তো আর। হ্যালো 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 সুদেব, হ্যালো। দিদি দরজাটা খোল, দিদি দরজাটা খোল দিদি, দরজাটা খোল দিদি, দরজাটা খোল। রিস্তার পরিবারের অভিযোগ ও তার সুইসাইড নোটের ভিত্তিতে পুলিশ বিকাশ আর রেবতীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার জন্য গ্রেপ্তার করে। তারা এখন পুলিশের হেফাজতে। আমাদের আজকের এই পর্বে রিস্তার পরিবারের করা অভিযোগ, তার সুইসাইড নোট এবং পুলিশের কাছ থেকে যা জানা গেছে তাই আপনাদের দেখালাম। তদন্ত চলছে, আশা করি আরো নতুন কিছু তথ্য সামনে আসার বাকি। তবে রিস্তার এই আত্মহত্যা যে বিকাশদের প্ররোচনার কারণে, সেই নিয়ে মোটামুটি কারো মনে কোনো সন্দেহ নেই। এই অপরাধের জন্য সর্বোচ্চ সাজাই তাদের প্রাপ্য। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।